সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লকের একজনও বিধায়ক নেই, অথচ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক রয়েছে, স্বয়ং নিজে তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক। তাহলে তাদেরকে 32টা কেন দেওয়া হবে? 50টি আসনের একটা কমেও রাজি হচ্ছে না আইএসএফ। সিপিআইএম তার অবস্থান পরিষ্কার করে বলে দিয়েছে, দেখো ভাই, আমি 175টা আসনে লড়ব, বাকিতে তোমরা কি করবে বামফ্রন্টের শরিক দলগুলো বুঝে নাও। আইএসএফ এর সাংগঠনিক সূত্রে খবর, নওশাদ সিদ্দিকী বলেছেন, একটা বিধায়ক ছিলাম, এবার ডবল ডিজিটে যেতে হবে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা জানেন রাজনৈতিক চর্চা আমরা সর্বাগ্রে রাখি। আর আজকের চর্চাতে আবার সেই বাংলার জোট রাজনীতি নিয়ে কথা বলব। আর বাংলার জোট রাজনীতি নিয়ে আজকে আপনাদেরকে এই পুরো প্রতিবেদনটা দেখতে হবে। আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই মন্তব্য করবেন দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আর কোন কোন বিষয় আপনারা দেখতে চাইছেন। চলুন আর দেরি আপনাদের করাবো না, সরাসরি প্রতিবেদনে আমরা ভেতরে ঢুকে পড়ব। আপনারা জানেন যে এখন জোট নিয়ে পাগল হয়ে যাচ্ছে সিপিএম। কংগ্রেসের সঙ্গে জোট হলো না। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার পেছনে সিপিএমের একটা বড় অংশ, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এছাড়াও আরও অনেক নেতা রয়েছেন, তারা কিন্তু দায়ী করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তারা বলছেন এই কংগ্রেস একা লড়ে কি করে নিতে পারবে দেখে নেব। যে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে এবং আরও বিভিন্ন দলকে নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি হলো, সেই জোট ধর্ম ভেঙে যাওয়ায় সিপিআইএম যথেষ্ট বিপাকে। তারা মনে করেছিল একরকমভাবে প্ল্যান তারা সাজিয়েছিল, প্ল্যান অফ অ্যাকশন তাদের একরকম ছিল, আর হয়ে গেছে আরেক। ফলে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে মান রক্ষা করা যায় সিপিএম সেটা ভাবতে ভাবতেই নানা কাজও এর মধ্যে সিপিএম করে ফেলছে। একদিকে কংগ্রেসের সঙ্গে জোট হবে না তারা জেনে গেছে, কখনো মোহাম্মদ সেলিম ছুটে গেলেন হুমায়ুনের পেছনে, কখনো মিমকে ডাকা হচ্ছে, সিপিআইএম ডাকছে আলিমুদ্দিনে বা কোথাও একটা বসে বৈঠক হোক, মিমকে কয়েকটা আসন ছেড়ে দিলে মিমের সঙ্গে যদি জোট করা যায়, এরকম একটা দুরবস্থা সিপিআইএমের চলছে। কিন্তু আদৌ কি সত্যি সিপিআইএমের এই দুরবস্থা? সিপিএমও তো নিজে থেকে পারে এবার নিজেদের সাংগঠনিক শক্তিকে প্রমাণ করতে, শূন্যতা কাটাতে। ইতিমধ্যেই সিপিএম কিন্তু বুঝে গেছে বেশ কয়েকটা আসনে হাড্ডাহাড্ডি লড়াই সিপিআইএম দিতে পারে। তরুণ তুর্কি মুখ কাদেরকে বেছে নেওয়া হবে সেটাও একটা মনস্থ করে ফেলেছে সিপিআইএম। এরকম একটা প্রেক্ষাপটে বামফ্রন্টের বৈঠকে তুমুল বাকবিতণ্ডা হচ্ছে না, আসন সমঝোতা ঠিকঠাকভাবে হচ্ছে না। সামনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক, ঠিক তার আগে এই মুহূর্তে সিপিআইএম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংযুক্ত মোর্চায় গতবার ছিল আইএসএফ, নওশাদ সিদ্দিকীর দল, যে দল গতবারে নতুন ছিল, সেই দল থেকে কিন্তু একজন বিধায়ক পাওয়া গেছে। গোটা সংযুক্ত মোর্চায় একজনই বিধায়ক, সেটা নওশাদ সিদ্দিকী। ফলে সেই নওশাদ সিদ্দিকী এবার তার দল কটা আসন পেতে চলেছে। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকে যাওয়ার আগে নওশাদকে জানালো যে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এদেরকে দিয়ে নিজেদের কাছে 175টা আসন রেখে সব কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে তারা 32টা আসন আইএসএফকে ছাড়তে পারে। এইখানেই কিন্তু বেঁকে বসলেন এবার নওশাদ সিদ্দিকী। তিনি বললেন, কেন আইএসএফকে 32টা আসন কেন? সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লকের একজনও বিধায়ক নেই, অথচ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন বিধায়ক রয়েছে, স্বয়ং নিজে তিনি ভাঙড় বিধানসভার বিধায়ক। তাহলে তাদেরকে 32টা কেন দেওয়া হবে? কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না, তাহলে এত আসনে লড়ে কি হবে? সেখানে আইএসএফকে সাপোর্ট করুক সিপিআইএম এবং অন্যান্য বামফ্রন্টের দলগুলো, 32টা আসন নয়, একেবারে অনড় মনোভাব নওশাদ সিদ্দিকী। তিনি বলে দিলেন এরকম করলে কিন্তু জোট ধর্ম বজায় রাখা সম্ভব নয়। আইএসএফ এই 32টা আসনে রাজি নয় সিপিএমকে তাদের রাজ্য কমিটি বৈঠকের আগেই জানিয়ে দেওয়া হলো। পাল্টা সিপিএমের নেতৃত্ব জানতে চাইলেন নওশাদের কাছে, তাহলে কতই থামবে?
বলল 50-এর কমে, 50টি আসনের একটা কমেও রাজি হচ্ছে না আইএসএফ। ফলে এই মুহূর্তে কিন্তু জোট নিয়ে একটা নয়া সংকট তৈরি হলো। কংগ্রেসের সঙ্গে প্রথম থেকেই একটা টালমাটাল পরিস্থিতি, এবং সেই টালমাটাল পরিস্থিতির জেরে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। হাইকমান্ডের নির্দেশে কংগ্রেস একা লড়ছে, 294টা আসনে কংগ্রেস একা প্রার্থী দেবে। বামফ্রন্টের মধ্যেকার শরিকি দ্বন্দ্ব সামলানো যাচ্ছে না, কখনো নরেন চট্টোপাধ্যায়, কখনো অন্যান্য শরিক নেতারা, তারা বিভিন্ন রকম কিছু দাবি করছেন। গতবারের থেকেও বেশি আসন দাবি করা হচ্ছে সিপিআইএমের কাছে, চাপ তৈরি করা হচ্ছে। সিপিআইএম তার অবস্থান পরিষ্কার করে বলে দিয়েছে, দেখো ভাই, আমি 175টা আসনে লড়ব, বাকিতে তোমরা কি করবে বামফ্রন্টের শরিক দলগুলো বুঝে নাও। এখানেও সিপিএম সেই মনোভাব দেখাতে গিয়েছিল আইএসএফের কাছে, 32টা আসন ভাই নওশাদ তোমায় দিয়ে দিচ্ছি, তুমি বুঝে নাও। তোমাদের এই 32টা আসনে বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চা সাপোর্ট করছে। নওশাদ পাল্টা বললেন, একটা কারণ দেখান যে কারণে আমি 32টা আসনে লড়ব, কেন 50টা নয়। ঠিক ট্রু কথা। এবং আইএসএফের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। এখন সাংগঠনিকভাবে আইএসএফ অনেক শক্তিশালী, শুধু ভাঙড় নয়, 24 পরগনাতে তাদের ভালো সংগঠন রয়েছে, হাওড়াতে ভালো সংগঠন রয়েছে, দেগঙ্গা, যে দেগঙ্গা এই মুহূর্তে আইএসএফ জিতবে বলে মনে করা হচ্ছে। ফলে এরকম একটা প্রেক্ষাপট যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রয়েছে, তখন কেন 32টা আসনে লড়ব, কেন 50টা আসনে নয়। ফলে এই চাপটা কিন্তু এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী পাল্টা সিপিএম এর ওপর দিয়ে দিল। ফলে একদিকে শরিকি দ্বন্দ্ব মেটাতে পারছে না সিপিএম, বামফ্রন্টের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব বারে বারে বাইরে চলে আসছে। অন্যদিকে এবার আইএসএফ এর চাপে একেবারে চিড়ে চাপটা সিপিআই। 19 এবং 20 তারিখ রাজ্য কমিটির বৈঠকে সিপিএম তাদের স্ট্র্যাটেজি মেকিং করবে, এবং তারপরে আবার রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে, অবশ্যই তখনই সংযুক্ত মোর্চার বৈঠক হবে। তাহলে কি শেষমেশ চাপে পড়ে 50টা আসন আইএসএফকে ছেড়ে দিলে সিপিএমের ভালো হবে? এতে করে কি বামফ্রন্টের ভালো হবে এবং সংযুক্ত মোর্চার জন্য ভালো হবে? তাহলে কি আইএসএফ মনে করছে 50টা আসনে লড়াই করলে এবং সেখানে বামেরা আইএসএফকে সমর্থন করলে আইএসএফ গতবারের থেকেও ভালো ফল করবে? ইতিমধ্যেই আইএসএফের সাংগঠনিক সূত্রে খবর, নওশাদ সিদ্দিকী বলেছেন, একটা বিধায়ক ছিলাম, এবার ডবল ডিজিটে যেতে হবে, মিনিমাম 10টা বলেছে। ফলে সেই 10টা আসন আইএসএফ পশ্চিমবঙ্গে পায় কিনা সেটাও দেখা, এবং বামেরা শেষমেশ কি করে, 32টা না 50টা, 50টা না 32টা, কি পরিস্থিতিতে দাঁড়ায় তার দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। এবং এই মুহূর্তে অত্যন্ত চর্চিত যে বিষয়, এমনিতেই ভাঙড়ের উপর একটা চাপ তৈরি করা হচ্ছে। ভাঙড়ের তৃণমূল নেতা শওকত মোল্লা বারবার বলেছেন যে তৃণমূলের টাকায় ঘর বাড়ি নেবেন, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, আর ভোট দিয়ে জেতাবেন ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে, এসব চলবে না, এসব মার্কিং করা হয়ে যাবে। একটা ভয়ের পরিবেশ চলছে। নওশাদ নিজের গড় রক্ষা করছেন, আবার একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে কীভাবে আইএসএফ লড়াই করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই ভাবনা চিন্তা চলছে। এবং বামেদের কাছে তাদের মনোভাব স্পষ্ট করে দিল আইএসএফ, 50টা আসন দিলে কোনো অসুবিধে নেই, 50টা আসনের কম হলে আপত্তি আছে, দলে আলোচনা তারা করবেন যে জোটে তারা থাকবেন না থাকবেন না। ফলে এই মুহূর্তে বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিআইএম কিন্তু বিপাকে পড়েছে। একে কংগ্রেস নেই, বামফ্রন্টে গণ্ডগোল, তার উপর যদি হাতের পাঁচ আইএসএফও হাতছাড়া হয়ে যায়, তাহলে সিপিএমের ভোট ব্যাংক কোথায় দাঁড়াবে, এটাও একটা ভাবনা চিন্তার জায়গা। ফলে নওশাদকে তারা বলেছেন যে বেশ ঠিক আছে, 50টা আসনের যে আবার প্রস্তাব তারা বিবেচনা করছেন, বিবেচনা করে তারা তাদের সিদ্ধান্ত আইএসএফকে জানাবেন, এবং তারপর আইএসএফ যা করার করবে। ফলে এই মুহূর্তে কিন্তু জোট রাজনীতি একেবারে জমে গেছে, এবং সিপিএম চাইছে কারণ না কারোর অন্তত হাতটা ধরি শক্ত করে, একটা জোট অন্তত ভালো মতো হোক। ফলে আইএসএফকে বামফ্রন্ট ধরে রাখতে পারছে কিনা, সংযুক্ত মোর্চা বজায় থাকছে কিনা, এমনিতেই কংগ্রেস চলে গেছে, এবং সেখানে আবার হুমায়ুন কবিরের দল বা মিমকেও ভেড়াতে পারছে কিনা সিপিআইএম, সেটাও কিন্তু $1 মিলিয়ন প্রশ্ন। তো আর যাই হোক, আপনারা ঠিক কি মনে করছেন, এই জোট কতটা সুদূর প্রসারী হবে, এবং আইএসএফ যদি 50টা আসন দাবি করছে, এটা কতটা সময় উপযোগী, কতটা যুক্তিযুক্ত মনে করছেন? সাংগঠনিক শক্তিতে সিপিএমের থেকেও কি বেশি এগিয়ে গেছে নাকি আইএসএফ? এটাও ভাববার বিষয়। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান, এবং আর কি ধরনের প্রতিবেদন, কি ধরনের রাজনৈতিক প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন দাদা দিদির এই রাজনীতির প্ল্যাটফর্মে, আপনারা শুধু স্পষ্ট করে দিন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনাদের সঙ্গে আগামীকাল আবার দেখা হবে
পশ্চিমবঙ্গের নির্বাচন কেন্দ্রিক কোনো রাজনৈতিক প্রতিবেদন নেই। তবে আইএসএফ আর সিপিএমের এই যে দাবি দেওয়া বা এই যে আসন নিয়ে রফা, তার মাঝে শেষমেশ কী হয় আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাকুক এবং আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। ধন্যবাদ।